ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশা সারাতে আসছে বাজেটে প্রয়োজন সংস্কার, বলছেন অর্থনীতিবিদরা। খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার পরামর্শ। ৩৭ মাসের মধ্যে সর্বনিম্ন ডিএসসির প্রধান সূচক। ১৪ কার্যদিবসে শূন্য হয়েছে ১১ বিও অ্যাকাউন্ট। ব্যাংকে সুদ হার বেশি হওয়ায় বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। কোরবানির বাজার ধরতে যশোরের খামারগুলোতে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত খামারিরা। ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা, বগুড়ায় হাটগুলোতে আসছেন পাইকাররা। দক্ষিণে ৩ জেলায় বেড়ি বাঁধে ভাঙন, নামমাত্র সংস্কার। সম্ভাব্য ঘূর্ণিঝড়ে আতঙ্কে উপকূলবাসী, অর্থ ছাড়ের সীমাবদ্ধতার অজুহাত পানি উন্নয়ন বোর্ডের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া সুরে। আসছে বাজেটে আর্থিক খাতের বড় ধরনের সংস্কার জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। তারা বলছেন ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশা সারাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ আর সুশাসন দরকার। তারল্য সংকট কাটাতে আসছে বাজেটে সুস্পষ্ট নির্দেশনা চান বিনিয়োগকারীরা। আলতাফ হোসাইনের রিপোর্টে বিস্তারিত। দেশের ব্যাংক খাতে তারল্য সংকট কতটা প্রকট সম্প্রতি তার নমুনা দেখা গেছে মৌলভীবাজারে। মাত্র ১০-২০ হাজার টাকা তোলার জন্য দিনের পর দিন ধর্ণা দিলেও গ্রাহককে তা সরবরাহ করতে পারেনি বেসরকারি একটি ব্যাংক। ব্যাংক সহ আর্থিক খাতের এমন দুরবস্থা একদিনে হয়নি। বাংলাদেশ ব্যাংকের তথ্য, ২০০৯ সালে ২২,৪৮১ কোটি ৪১ লাখ টাকার খেলাফি ঋণ ২০২৩ সাল শেষে দাঁড়িয়েছে ১,৪৫,৬৩৩ কোটি টাকায়। ২০২৩-এর সেপ্টেম্বর শেষে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২১,৬৫৮ কোটি টাকা। বিএফআইইউ বলছে গত ৫ বছরে ধরা পড়েছে ১,১১২টি সন্দেহজনক লেনদেন, যার আড়ালে পাচার হয়েছে দেশের টাকা। এই অবস্থায় ব্যাংক খাতে যেন তারল্য সংকট না বাড়ে আসছে বাজেটে সেদিকে খেয়াল রাখার দাবি ব্যবসায়ীদের। সরকারকে ব্যাংকিং খাত থেকে ঋণ নেওয়া কমিয়ে অন্যান্য যে উৎসগুলো আছে, পুঁজিবাজার হতে পারে, বৈদেশিক ঋণ হতে পারে, এই সোর্সগুলোর উপরে নজর দেওয়া দরকার। আর্থিক খাতের সংস্কারে আগের অর্থ বছরের বাজেটে নেওয়া নানা উদ্যোগ আটকে আছে কাগজে কলমে। এমন প্রেক্ষাপটে আসছে বাজেটে আর্থিক খাতকে বাঁচাতে খেলাফি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে সুনির্দিষ্ট উদ্যোগ দেখতে চান অর্থনীতিবিদরা। বাজেটে যখন সরকার বেশি বেশি করে ঋণ নেয় ব্যাংকিং খাত থেকে, প্রাইভেট সেক্টর বঞ্চিত হয়। সাকসেসটা আনার জন্য আমাদেরকে মন্দ ঋণ, বেনামী ঋণ কমিয়ে তারল্য বাড়িয়ে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের সহায়তা করার কোনো বিকল্প রয়েছে বলে আমার মনে হয় না। সম্প্রতি জোড়াতালি দিয়ে 10টি ব্যাংক একীভূতকরণের কেন্দ্রীয় ব্যাংকের নেওয়া উদ্যোগ হোঁচট খেয়েছে। এ বিষয়ে সুস্পষ্ট দিক নির্দেশনা আসছে বাজেটে, এমন প্রত্যাশার কথাও জানাচ্ছেন আর্থিক খাত বিশ্লেষকরা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী আলতাফ হোসাইন, যাচ্ছি তার কাছে। আলতাফ, প্রতিবেদনে আমরা যেমনটি দেখছিলাম যে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে ভঙ্গুর দশা সারাতে বাজেটে সুশাসন এবং কিছু উদ্যোগ নেওয়া দরকার, এরকমটাই বলছিলেন। তো এই প্রসঙ্গে একটু বিস্তারিত কথা বলার আগে আমি আপনার কাছে জানতে চাইবো যে বিগত বছরগুলোর যে বাজেট দেখেছি সেখানে ব্যাংক ও আর্থিক খাতের জন্য কীরকম উদ্যোগ নেওয়া হয়েছিল বা কীরকম বিল পাস হয়েছে সেগুলো নিয়ে যদি একটু বিস্তারিত বলেন। ধন্যবাদ শ্রী আপনাকে। কীরকম উদ্যোগ নেওয়া হয় সেই আলোচনায় যাওয়ার আগে আমি ছোট্ট একটু বলতে চাই যে আসলে বাংলাদেশের অর্থনীতিতে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের যে ভূমিকা সেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমরা জানি যে গ্রামীণ অর্থনীতি এবং শিল্প বিনিয়োগ এবং আরও আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অনেক ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে আসলে এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য কী ধরনের উদ্যোগ আসলে নেওয়া উচিত, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে এই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের একটা আস্থাহীনতা তৈরি হয়েছে। সেই আলোচনায় আমরা যাব। তার আগে বিগত আসলে কী ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে বিগত বাজেটগুলোতে সেই বিষয়টা আমি আপনাকে একটু বলতে চাই যে ব্যাংক খাতের উন্নয়ন আসলে বিগত সময়গুলোতে বিভিন্ন ধরনের উদ্যোগে আসলে নেওয়া হয়েছে, কিন্তু সেই উদ্যোগগুলো আসলে এখন পর্যন্ত খাতা কলমেই পড়ে আছে, অর্থাৎ সেটি আসলে বাস্তবায়ন হয়নি। যেটি অনেকগুলো বিষয় আছে, তার মধ্যে ছোট্ট করে স্বল্প সময় যেহেতু তার মধ্যে যদি বলি যে ঝুঁকি, মানব সম্পদ তহবিল ও শাখা ব্যবস্থাপনা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির উদ্যোগ, রাষ্ট্র মালিকানা
মালিকানাধীন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যে মূলধন বৃদ্ধি, এই সব বিষয় সহ আরও বেশ কিছু উদ্যোগের কথা কিন্তু বিগত বাজেটগুলোতে বলা হয়, কিন্তু সেই উদ্যোগগুলো এখন পর্যন্ত আমরা দেখিনি সেইভাবে যথাযথভাবে বাস্তবায়ন হতে। বিধায় এখন পর্যন্ত আমরা দেখছি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এখন পর্যন্ত একটি আস্থাহীনতার বলতে পারি চরম পর্যায়ে পৌঁছে গিয়েছে, যেটা আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে এটি আরও আলোচনা এসছে এবং সামনে বাজেটে এই বিষয়গুলো নিয়ে আরও ব্যাপক আলোচনা হচ্ছে। আচ্ছা, এবারের বাজেটের বিষয়গুলো যদি একটু কথা বলি, এবারের বাজেটে কোন বিষয়গুলোকে মানে এই ব্যাংক বা আর্থিক খাতের জন্য কোন বিষয়গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বা প্রস্তাব আসছে? যেমনটা আমি বলছিলাম যে আসলে বিগত বাজেটে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো কিন্তু যথাযথভাবে এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। এখন সামনে বাজেটে আসলে সেই বিষয়গুলো এবং আরও বেশ কিছু বিষয় যোগ হয়েছে, কারণ এখন চ্যালেঞ্জটা আরও বেশি আমরা বলতে পারি, কারণ এখন তারল্য সংকটটা বেড়ে গেছে, ব্যাংকের মূলধনে ঘাটতি দেখা দিয়েছে, বিভিন্ন ধরনের এবং মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের, সার্বিক অর্থনীতিতে এক ধরনের সংকট আছে। সেই দিক থেকে বলতে গেলে অনেক ধরনের প্রস্তাব বা উদ্যোগ নেওয়া হচ্ছে, সামনে বাজেটে আলোচনা হচ্ছে। তার মধ্যে কয়েকটি পয়েন্ট যদি আপনাকে বলি, যে সেখানে বলা হচ্ছে বাণিজ্যিক ব্যাংক যেন তারল্য সংকটে না পড়ে। আসলে তারল্য সংকট তো বাংলাদেশের ব্যাংকগুলোতে রয়েছে আমরা জানি, এবং এর একটা ভালো উদাহরণ হতে পারে যে সম্প্রতি একটি ব্যাংকে আমরা দেখেছি যে ব্যাংকের গ্রাহকরা টাকা তুলতে গিয়ে টাকা পাচ্ছে না, অর্থাৎ তারল্য সংকট, অর্থাৎ তাদের যে অর্থের যে প্রবাহ ব্যাংকগুলোতে সেটা কিন্তু কমে গিয়েছে, যে কারণে বলা হচ্ছে যে এই ব্যাংকের যেন তারল্য সংকট কাটানো হয়, স্বল্প এবং দীর্ঘমেয়াদী ঋণ, এবং আমরা জানি যে ব্যাংক থেকে বিভিন্ন ধরনের শিল্প বাণিজ্যের ক্ষেত্রে যদি ঋণ দেওয়া হয়, সো সেটি যদি বাধাগ্রস্ত হয় তাহলে কিন্তু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের যে ভঙ্গুর দশা সেটি আরও ঘনীভূত হবে। এবং বলা হচ্ছে সুদহারের অস্থিরতা যেন বিনিয়োগ বিমুখ না হয়ে পড়ে, সেটি বলা হচ্ছে, কারণ সুদহার একটা মানে ব্যবসায়ীদের জন্য সেটি একটু চ্যালেঞ্জের উদ্বেগ সৃষ্টি করেছে, চ্যালেঞ্জ হয়ে পড়েছে। কারণ হচ্ছে যে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যে ঋণ নেওয়া হয়, যে ঋণের ক্ষেত্রে যখন সুদ হারটা যখন বেড়ে যায় তখন স্বাভাবিকভাবেই তারা কিন্তু সেটি নিয়ে উদ্বেগ জানিয়েছে। এর আগেও তারা বলছেন সেটি তাদের জন্য এক ধরনের চ্যালেঞ্জ। বর্তমানে 13% কিন্তু মানে এই সুদ হার ধরা হয়েছে, সেটি বলা হচ্ছে, অর্থনীতিবিদরা বলছেন যে এটি যেন কমিয়ে আনা হয়, যে কারণে এবং বলছেন যে এই যেন বিনিয়োগকারীরা যেন আসলে বিমুখ না হয়ে পড়ে ব্যাংক খাত থেকে, সেটা তারা বলছেন। একই সাথে দুর্বল ব্যাংক কিভাবে ঠিক হবে সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আমরা জানি যে ব্যাংক একীভূতকরণ একটি উদ্যোগ নেওয়া হয়েছে, সেটি আসলে কার্যকরভাবে হচ্ছে কিনা সেটি নিয়ে প্রশ্ন উঠেছে। একইভাবে ব্যাংক অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি করা হবে, এই সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে, সেটিও কিভাবে করা হবে সেই জিনিসটা সুনির্দিষ্টভাবে বাজেটে অন্তর্ভুক্ত করার কথা অর্থনীতিবিদরা কিন্তু বলছেন। আচ্ছা, অর্থনীতিবিদদের পরামর্শ তো শুনলাম, তবে তাদের কি এমন কোনো পরামর্শ আছে যে এই যে ব্যাংকের বা আর্থিক খাতের যে মন্দাবস্থা বা ভঙ্গুর দশা, এগুলো সারানোর জন্য কি করণীয় সে ব্যাপারে কোনো তথ্য? যেটি বলছিলাম, মানে আমরা কিন্তু বলেছি মানে যে বিষয়গুলো আসলে আলোচনায় এসছে, তার মধ্যে খেলাফি ঋণ আদায়ে কঠোরতা, অর্থ পাচারের রোধ, কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, এই বিষয়গুলো সামনে আসছে। আমরা যদি খেলাফি ঋণ আদায়ের কথা বলি, সেটি আসলে বর্তমানে খেলাফি ঋণ একটি বিস্ফোরণের মতো হয়ে দাঁড়িয়েছে ব্যাংক খাতের জন্য, এবং অর্থ পাচার এবং বিভিন্ন ধরনের অনিয়ম দুর্নীতিও কিন্তু বর্তমানে এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের জন্য খুবই একটা মারাত্মক রোগে পরিণত হয়েছে। এবং কেন্দ্রীয় ব্যাংকে স্বাধীনভাবে কাজ করার জন্য বলা হচ্ছে, একই সঙ্গে সুশাসন নিশ্চিতকরণ। আমরা জানি বিভিন্ন অনিয়ম দুর্নীতি যে ব্যাংক খাতে সৃষ্টি হয়েছে সেটি যেন দূর করা হয়, সেজন্য সুশাসন প্রতিষ্ঠা করাও একটি চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অর্থনীতিবিদ, এবং তারা পরামর্শ দিচ্ছেন এটি যেন করা হয়। ধন্যবাদ আলতাফ আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলোর জন্য। আসন্ন বাজেটে ব্যাংক ও আর্থিক খাতের নানা দিক নিয়ে আলোচনা করতে আমাদের সাথে এতক্ষণ স্টুডিওতে ছিলেন সহকর্মী আলতাফ হোসেন। সূচকের বড় পতনে 37 মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে ঢাকার পুঁজিবাজার। দৈনিক লেনদেনে হারাচ্ছে মূলধন। আর এমন অস্থিরতায় গত 14 কার্যদিবসে প্রায় 11,000 বিও অ্যাকাউন্ট খালি করে বাজার ছেড়েছেন বিনিয়োগকারীরা। ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে সুদ হার বেশি হওয়ায় বিনিয়োগকারীরা পুঁজিবাজার ছাড়ছেন বলে মনে করে ডিএসএ। টানা দরপতনে ধুঁকছে দেশের পুঁজিবাজার। নিয়ন্ত্রণ সংস্থার নানা উদ্যোগে কাটানো যাচ্ছে না অস্থিরতা। সূচকের সঙ্গে বাজার মূলধনও হারাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই।
চলতি মাসের 14 কার্যদিবসে ডিএসসির প্রধান সূচক কমেছে 244.54 পয়েন্ট। গত মঙ্গলবার সূচক নেমে আসে 5371 পয়েন্টে, যা গত 37 মাসের মধ্যে সর্বনিম্ন। অর্থাৎ এর আগে সর্বশেষ 2021 সালের 19 এপ্রিলে এই সূচক 5350 পয়েন্টে নেমেছিল। এমন বাস্তবতায় বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। সে তথ্য দিচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড সিডিবিএল। দেখা যাচ্ছে গত 14 কার্যদিবসে 10,988 বিও অ্যাকাউন্ট শূন্য করে পুঁজিবাজার ছেড়ে গেছেন বিনিয়োগকারীরা। আমরা যা শেয়ার কিনছি সবাই লসে আছি, লসে মানে 70% লসে আছি আমরা। ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত বেশি সুদহার বিনিয়োগকারীদের ঝুঁকির পুঁজিবাজার বিমুখ করছে বলে মনে করেন ডিএসসির এই পরিচালক। সুদের হার বাড়াতে অনেক বিনিয়োগকারী কিন্তু এখন উদ্বৃত্ত টাকা ব্যাংকের দিকে নিয়ে যাচ্ছে বা নতুন করে আসাটা মার্কেটের জন্য চ্যালেঞ্জ। এই যে মার্কেটে পাবলিক আসবে কিনা সেটা প্রাইসই তারা ডেকে নিয়ে আসবে। বাজারের এমন উত্থান পতনের মধ্যে আসছে বাজেটে পুঁজিবাজারের উন্নয়নে নানা উদ্যোগের কথা জানাচ্ছে ডিএসসি ও নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তবে এতে বাজার কতটা ঘুরে দাঁড়াবে তা দেখার অপেক্ষায় সাধারণ বিনিয়োগকারীরা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারকে অর্থনীতির চালিকা শক্তি হিসেবে উল্লেখ করে বন্ড মার্কেটের উন্নয়নে কাজ করার তাগিদ দিয়েছেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে পুঁজিবাজারে নারী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার 2023 উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। এ সময় বিনিয়োগকারীদের উৎসাহ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পুঁজিবাজারে আসতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে। বিনিয়োগকারীদের সতর্ক করে তিনি আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করার ক্ষেত্রে যেমন ভয় পাওয়ার কারণ নেই, তেমনি অতিরিক্ত লোভও করা যাবে না। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। কোরবানির বাজার ধরতে যশোরের খামারগুলোতে চলছে পশু হৃষ্টপুষ্ট করার ব্যস্ততা। এবছর চাহিদার থেকে অনেক বেশি পশু লালন পালন করেছেন খামারিরা। তবে তাদের দাবি, গোখাদ্যের দাম বেশির কারণে খরচ বেশি হচ্ছে। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। ঈদুল আজহার বাকি আছে 1 মাসেরও কম সময়। খামারে খামারে এখন পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত খামারিরা। চলতি বছর যশোরের ছোট বড় প্রায় 14,135টি খামারে চলছে কোরবানির হাটের জন্য পশু লালন পালন। প্রাকৃতিক ও সুষম খাবার খাওয়ানোর পাশাপাশি করা হয় দিন রাত পরিচর্যা। তবে গোখাদ্যের মূল্য বৃদ্ধির কারণে উদ্বিগ্ন খামারিরা। তারা জানান, পশু হৃষ্টপুষ্ট করতে আগের চেয়ে অনেক বেশি খরচ হওয়ায় ন্যায্য মূল্য নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। 15 থেকে 16,000 টাকা এরকম একটা গরুর পিছনে মান্থলি খরচ হয়ে যায়। তো যদি আমরা প্রত্যাশা অনুযায়ী দাম না পাই, তো আমাদের খামারিরা আস্তে আস্তে গরু চাষ করা কমাই দেবে। আশা করতেছি যদি একটু বেশি দাম পাই তাহলে আমরা সমান সমান দাঁড়াবো। খাদ্য খাবারের দাম যদি একটু কম হইতো তাহলে মনে করেন যে মানে খামারিরা টিকে থাকতে পারতো আর কি। পরিশ্রম করে দেখা যাচ্ছে গরুর মাংসের চাহিদা পূরণ করার চেষ্টা করতেছি। এই চাহিদা কি করে পূরণ করব, বারবার যদি আমরা লস খাই। প্রাণী সম্পদ বিভাগ জানায়, চাহিদার তুলনায় অন্তত 30,000 পশু বেশি লালন পালন করা হচ্ছে যশোরে। বর্তমানে বাজারে মাংসের মূল্য বেশি থাকায় খামারিরা হাটে পশুর ন্যায্য মূল্য পাবেন। বৈশ্বিক কারণেই খাদ্যের দাম বেশি, সেই কারণে মাংসের দামটা বেশি। আমরা প্রত্যাশা করছি যে এবার খামারিরা তাদের ন্যায্য মূল্য পাবে আর কি, এবং কোনো সমস্যা এতে সৃষ্টি হবে না। প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে এবছর কোরবানির পশুর হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,26,851টি, আর চাহিদা আছে প্রায় 97,000 পশুর। সময় সংবাদ, যশোর। কোরবানির ঈদ সামনে রেখে বগুড়ায় গরুর হাটগুলোতে আসতে শুরু করেছে ঢাকা, চট্টগ্রাম সহ দক্ষিণাঞ্চলের পাইকাররা। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার ধাপের হাটে আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বগুড়ার দুপচাচিয়া উপজেলার ধাপের হাটে। এটি আমাদের জেলার অন্যতম প্রখ্যাত একটি ধাপ হিসেবে পরিচিত, এবং আমরা জানি যে কুরবানি ঈদের আর 1 মাসও বাকি নেই। এই 1 মাস আগে থেকেই বগুড়ার বাইরে থেকে বিভিন্ন জেলা অর্থাৎ সিলেট, চট্টগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকার এবং ব্যাপারীরা কিন্তু বগুড়ার যে সমস্ত বিখ্যাত হাটগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু কুরবানির পশু ক্রয় করতে আসেন, এবং এই কুরবানির পশুগুলো ক্রয় করে
কিন্তু তারা তাদের নিজ নিজ যে সমস্ত এলাকাগুলো রয়েছেন সেগুলোতে নিয়ে গিয়ে কিন্তু তাদের কুরবানির এই পশুগুলো তারা আবার বিক্রি করেন। এবং আমরা দেখেছি যে আজ সকাল 10টার পর থেকেই এই যে ধাপের হাট সেখানে কিন্তু কুরবানির পশুগুলো যে গরুগুলো সেগুলো আসতে শুরু করে। এবং দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, আমরা সামনেই যেই 5 ফিটের বেশি আকৃতির যেই সাদা রঙের যে গরুটি রয়েছে এটি কিন্তু 8 মণ ওজনের এবং এটির দাম চাচ্ছেন কিন্তু বিক্রেতা প্রায় 2,70,000। এবং এর আশপাশে যে সমস্ত কুরবানির বড় গরুগুলো রয়েছে, আমরা যেই ধাপের হাটটিতে দাঁড়িয়ে আছি এই হাটে কিন্তু আরও বড় বড় গরু এসে থাকে। তবে তীব্র তাপদাহের কারণে খামারিরা কিন্তু এখন পর্যন্ত এই যে বড় আকৃতির গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু হাটে তেমন ভাবে নিয়ে আসতে শুরু করেনি। এবং খামারিরা যেমনটি আসলে বলছেন যে পাইকার এবং ব্যাপারীদের আনাগোনা থাকলেও কিন্তু দাম নিয়ে তারা অনেকটাই শঙ্কায় আছেন। এবং কারণ হিসেবে তারা যেমনটি বলছেন গত 4 মাসের ব্যবধানে তাদের যেই মোটা গমের ভুসি 1,800 টাকায় বিক্রি কেনা পড়তো সেটি কিন্তু এখন তাদের 2,500 টাকা কেনা পড়ছে। এছাড়াও তাদের অন্যান্য যে সমস্ত আসলে খাদ্য উপকরণ আছে গরুর সেগুলোতেও কিন্তু তাদেরকে আসলে চড়া দামে, বিশেষ করে ধানের গুঁড়া, খুদ এবং বুটের ভুসি সবগুলোই তাদেরকে কিন্তু চড়া দামে কিনতে হচ্ছে। এবং এই দামগুলো কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাসের ব্যবধানেই আসলে বৃদ্ধি পেয়েছে। তো আমাদের বগুড়া জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর যেমনটি জানিয়েছে এবারে বগুড়ায় প্রায় 48,453 জন খামারি কুরবানি ঈদকে সামনে রেখে তাদের কুরবানির পশু তৈরি করেছেন এবং এর মধ্যে 95% কিন্তু প্রান্তিক। তো আসলে সব মিলিয়ে আপনাদের সঙ্গে সরাসরি কুরবানি হাটের সর্বশেষ খবরাখবর নিয়ে যুক্ত ছিলাম বগুড়ার ঐতিহ্যবাহী ধাপের হাট থেকে। কোরবানি উপলক্ষে গরুর হাটের খবর জানতে সরাসরি ছিলাম বগুড়ায়। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটে বিভিন্ন স্থানে বেড়িবাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। 3 জেলায় অন্তত 52 কিলোমিটার বেড়িবাঁধ অধিক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানিয়েছে বিভিন্ন সংস্থা। খুলনার দাকপের লক্ষ্মীখোলা গ্রামের নদীর পাড় ঘেঁষে দেখা দিয়েছে দীর্ঘ ফাটল। এমন চিত্র বাগেরহাট, সাতক্ষীরার অন্তত 30টি স্থানেও। দক্ষিণের উপকূলীয় এলাকার নদী ভাঙন থেকে গ্রাম রক্ষা করতে 60-এর দশকে নির্মাণ করা হয় এসব বেড়িবাঁধ। তবে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে যুগের পর যুগ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার। বিভিন্ন সংস্থার তথ্য মতে 3 জেলায় অন্তত 52 কিলোমিটার বাঁধ অধিক ঝুঁকিপূর্ণ। এর মধ্যে খুলনার দাকোপ, পাইকগাছা, বটিয়াঘাটা ও কয়রা উপজেলার 17টি ইউনিয়নের বিভিন্ন স্থানে নতুন করে 22 কিলোমিটার এলাকায় ভাঙন দেখা দিয়েছে। 2টা দোকানঘর, একটা বসতি ঘর, একটা রান্নাঘর, একটা গোয়ালঘর, এই 5টা ঘর সব নদীতে বিলীন হয়ে গেছে। বক্সাবিড়িয়া সবসময় বান্ধা আছে যে কোন সময় আমাকে নিয়ে যাবে আর কোন সময় আমরা আনতে দৌড়বো। দুর্যোগ মৌসুমে বেড়িবাঁধ মেরামতে পানি উন্নয়ন বোর্ডের তোড়জোড় বাড়লেও নামমাত্র সংস্কারে কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ জনপ্রতিনিধিদের। অসন্তুষ্ট না হলেও সন্তুষ্ট হওয়ার সুযোগ নেই। দায় সারাভাবে কয়েকটা জিও ব্যাগ ফেলে মনে করছে যে এখানে বোধহয় আমরা যথেষ্ট কাজ করেছি। আর অর্থ ছাড়ের সীমাবদ্ধতার কথা জানিয়ে পানি উন্নয়ন বোর্ডের দাবি চিহ্নিত স্থানগুলোতে জরুরি মেরামত করা হচ্ছে। আমার তো বাজেট নাই, যেখানে যেভাবে কাজ করলে এটা এই বর্ষায় যাতে সমস্যা না হয় সেরকম নির্দেশনা আমার দিয়ে দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্য মতে 3 জেলায় 2006 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ভাঙনের পর বেড়িবাঁধ সংস্কার করা হয়, তবে বছর না ঘুরতেই আবারও ভাঙন দেখা যায় এসব বেড়িবাঁধে। তাই স্বল্প পরিসরে নয়, স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি পুরো উপকূলীয় এলাকার মানুষের। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, দাকোপ, খুলনা। পিছিয়ে পড়া শিশুদের জন্য ইউসেপ বাংলাদেশের নেয়া শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণে সহযোগিতার আশ্বাস দিয়েছেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। বুধবার রাজধানীতে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কনভেনশন হল প্রাঙ্গণে আয়োজিত ইউসেপ বাংলাদেশের 50 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানান শ্রম প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসেপ বাংলাদেশের চেয়ারপারসন ডক্টর আলাউদ্দিন ও নির্বাহী পরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুল করিম। জানানো হয়, পেশাগত দক্ষতা ও উদ্যোক্তা উন্নয়নের প্রশিক্ষণ ও আইসিটি ভিত্তিক বিভিন্ন কোর্স নিয়ে কাজ করছে ইউসেপ বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশা সারাতে আসছে বাজেটে প্রয়োজন সংস্কার, বলছেন অর্থনীতিবিদরা। খেলাপি ঋণ আদায়ে জোর দেওয়ার পরামর্শ।
37 মাসের মধ্যে সর্বনিম্নে ডিএসএর প্রধান সূচক। 14 কার্যদিবসে শূন্য হয়েছে 11,000 বিও অ্যাকাউন্ট। ব্যাংকে সুদ হার বেশি হওয়ায় বাজার ছাড়ছেন বিনিয়োগকারীরা। এবং কোরবানির বাজার ধরতে যশোরের খামারগুলোতে পশু হৃষ্টপুষ্ট করতে ব্যস্ত খামারিরা। ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কা, বগুড়ায় হাটগুলোতে আসছেন পাইকাররা। এই ছিল এই সময়ের বাণিজ্যের এখনকার আয়োজনের পর সময় সংবাদে আপনাদের সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ শ্রেয়া। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।